জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান বিরোধী দল বিএনপির অন্দরমহলে এক গভীর রাজনৈতিক উত্তাপ দিন দিন কেবল বেড়েই চলেছে। প্রাথমিক মনোনয়ন ঘোষণার সময় দলীয় হাইকমান্ডের তরফ থেকে এক রহস্যময় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে কিছু গুরুত্বপূর্ণ আসনে শেষ মুহূর্তে প্রার্থিতা পরিবর্তনের নাটক মঞ্চস্থ হতে পারে। সেই ইঙ্গিতই যেন এক বাস্তব রাজনৈতিক ভূমিকম্পের জন্ম দিল গত ২৭ ডিসেম্বর। অনেকটা আকস্মিক ও চমক দিয়ে বিএনপি একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীর নাম বদলের এক হিমশীতল সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা রাজনৈতিক অঙ্গনে একযোগে বিস্ময় ও অসন্তোষের জন্ম দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে যে সকল নেতাকে তাদের কাঙ্ক্ষিত ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকেই একাধিক পরিচিত মুখকে বাদ দিয়ে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। এই পরিবর্তন প্রক্রিয়াকে দলীয় কৌশল হিসেবে আখ্যায়িত করা হলেও তৃণমূলের কর্মীরা দেখছে দীর্ঘদিনের লড়াইয়ের প্রতি এক ধরনের নীরব অবিচার। দলীয় সূত্রগুলি বলছে পরিবর্তনের এই তালিকা এখানেই শেষ নয়। আসন্ন দিনগুলিতে আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা বহু নেতার মনে গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এই নাটকীয় পরিবর্তনের পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। একটি হলো দলীয় কোন্দল প্রশমন এবং কৌশলগত সমন্বয় সাধন, আর দ্বিতীয়টি হলো বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চলমান যুগপথ আন্দোলনের অংশীদার দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা। জোটের স্বার্থে বেশ কিছু শক্তিশালী দলীয় প্রার্থীকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়েছে। একটি কঠিন রাজনৈতিক মূল্য দিয়ে তবেই ঐক্যবদ্ধ ফ্রন্টকে টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হলো, হাইকমান্ডের এই ধারাবাহিক সিদ্ধান্তগুলি কতটা কৌশলগত এবং দূরদর্শী, নাকি এর ফলে দলের অভ্যন্তরে চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে, যা আগামী নির্বাচনে দলের ফলাফলেই প্রভাব ফেলতে পারে। এই প্রতিবেদনের লক্ষ্য সেই রুদ্ধশ্বাস পরিবর্তনের চিত্র তুলে ধরা, কোন কোন আসনে পুরনো মনোনয়ন বাতিল হলো এবং কোথায় কোথায় নতুন মুখ চমক দিয়ে জায়গা করে নিলেন। ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ এলাকা ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১২ আসনটি যেন শুরুতেই এক প্রতীকী সংঘাতের জন্ম দিয়েছে। এই আসনটি বিএনপির জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে তীব্র অসন্তোষের দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের উপর। নীরব দ্বিতীয় দফায় মনোনয়ন পেয়েছিলেন এবং তিনি নিজেকে এই এলাকার জন্য প্রস্তুত করে তুলেছিলেন। কিন্তু জোটের স্বার্থে হাইকমান্ডের নির্দেশ হঠাৎ করেই তার মনোনয়ন বাতিল করা হয়। স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এই প্রশ্ন, দীর্ঘদিনের ত্যাগী নেতাকে এভাবে সরিয়ে দিয়ে কি শুধু জোটকেই শক্তিশালী করা হলো, নাকি স্থানীয় সাংগঠনিক কাঠামোকেই দুর্বল করা হলো? নীরবকে বাদ দিয়ে যখন সাইফুল হকের মনোনয়ন চূড়ান্ত হলো, তখন এই আসনে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক ধরনের সংশয় দেখা দিয়েছে। এটি কেবল একটি আসন সমঝোতা নয়, বরং দলের ভেতরের এক নীরব বিদ্রোহের জন্ম দিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পিরোজপুর এক আসনের ক্ষেত্রে মনোনয়ন বাতিলের ঘটনাটি ছিল আরও সংক্ষিপ্ত ও নাটকীয়। নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি প্রথমে জোটভুক্ত জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপ সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের জন্য নির্ধারিত হয়েছিল। হায়দার জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তার এই নতুন ইনিংস স্থায়ী হলো মাত্র ২ দিনের জন্য। রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠার আগেই মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তার মনোনয়ন বাতিল করা হয়। পরিবর্তে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে। হাইকমান্ডের এই দ্রুত সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জাতীয় পার্টির সাবেক নেতার উপর ভরসা না রেখে দল অবশেষে নিজেদের পোড় খাওয়া নেতাকেই বেছে নিয়েছে। কিন্তু মোস্তফা জামাল হায়দারের মতো প্রভাবশালী নেতার এত দ্রুত পতন এক ধরনের সন্দেহ তৈরি করেছে। নেপথ্যে কী এমন ঘটেছিল যে এত বড় পরিবর্তন এত তড়িঘড়ি করতে হলো? যশোরের একাধিক আসনে একই সঙ্গে যে বড় ধরনের রদবদল এসেছে, তা দলের ভেতরে এক গভীর আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ও প্রভাবশালী নেতাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যশোর ৬ কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ৬ আসনে প্রাথমিকভাবে যে নামটি দলের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছিল, তিনি হলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার মনোনয়ন প্রাপ্তি তরুণ কর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করেছিল, কিন্তু আকস্মিকভাবেই তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়। শ্রাবণের পরিবর্তে দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে প্রার্থী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত যেন এক বলিষ্ঠ তরুণ নেতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে থামিয়ে দিল। এই সিদ্ধান্তে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা কেবল স্থানীয় রাজনৈতিক বাতাসকেই বিষাক্ত করেনি, হাইকমান্ডের নির্বাচন কৌশল নিয়েও প্রশ্ন তুলেছে। যশোর ৫
মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটিও জোট শরিকদের জন্য ছাড় দিতে হয়েছে। প্রথমে এই আসনে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন মনোনয়ন পেলেও পরে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। এই পরিবর্তন স্পষ্টতই দেখায় যে জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপিকে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতেই হচ্ছে। যশোর ৪ ও ১। একইভাবে যশোর ৪ আসনে ভাগাড়পাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্ধিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এলাকাটিতে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের মনোনয়ন বাতিল করে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফরাজীকে প্রার্থী করা হয়েছে। আর যশোর ১ আসনে শার্শা উপজেলা মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোরের এই ৪টি আসনে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি মূলত এক ধরনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। একদিকে জোটকে খুশি রাখা, অন্যদিকে তরুণদের বাদ দিয়ে পুরনো ও পরীক্ষিত স্থানীয় নেতাদের ফিরিয়ে আনা। চট্টগ্রামের রাজনীতিতেও বড় ধরনের চমক দেখিয়েছে বিএনপি। বিশেষ করে দলের অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আসন পরিবর্তন একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা যাচ্ছে। চট্টগ্রাম ১০ আসনে প্রাথমিকভাবে আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন পেলেও তাকে সরিয়ে নিয়ে চট্টগ্রাম ১১ আসনে প্রার্থী করা হয়েছে। এই স্থানান্তরের মাধ্যমে হাইকমান্ড একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। চট্টগ্রাম ১০ আসনে নতুন করে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান। অন্যদিকে চট্টগ্রাম ৪ আসন সীতাকুণ্ড ও আকবর শাহ পাহাড়তলির অংশ নিয়েও সিদ্ধান্ত বদল করা হয়েছে। এই আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। আসলাম চৌধুরীর এই প্রত্যাবর্তন কেবল আসন পরিবর্তন নয়, বরং দলের কেন্দ্রীয় নেতৃত্বের এক কঠিন সিদ্ধান্ত, যা তার স্থানীয় প্রভাবকে পুনর্বহাল করতে সাহায্য করবে। মুন্সিগঞ্জ ২ আসন নিয়ে সৃষ্ট অসন্তোষ প্রশমনেও হাইকমান্ড শেষ মুহূর্তে দ্রুত পদক্ষেপ নিয়েছে। লোহজং ও টঙ্গীবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মনোনয়ন বাতিলের পর দীর্ঘদিনের নিষ্ক্রিয় নেতাকে মনোনয়ন দেওয়ায় যে বিক্ষোভ বা অসন্তোষ তৈরি হয়েছিল তা যেন মুহূর্তে প্রশমিত হয় নতুন ঘোষণায়। তার পরিবর্তে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অন্যদিকে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭ নিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য। এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এমনকি তিনি এরই মধ্যে এই আসনে ভোটারও হয়েছেন। তারেক রহমানের এই সম্ভাব্য অংশগ্রহণ একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। ফলস্বরূপ প্রাথমিকভাবে মনোনীত বিজেপি চেয়ারম্যান আন্দারিফ রহমান পার্থকে অন্য আসনে প্রার্থী করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তবে ঢাকা ১৭ আসনটি হবে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর মধ্যে একটি। ভোলার রাজনীতিতেও এসেছে শেষ মুহূর্তের সমন্বয়। ভোলা ১ আসনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর মনোনয়ন পেয়েছেন। তবে ভোলা ২ আসনে মনিরুল ইসলামের পরিবর্তে ১১ দলীয় জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদকে প্রার্থী করা হয়েছে। ফরহাদ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এই আসন ছাড়ের মাধ্যমে বিএনপি স্পষ্টতই দেখিয়েছে যে জোটের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের এই ধারাবাহিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। একদিকে যেমন দীর্ঘদিনের বঞ্চনার শিকার ত্যাগী নেতারা ফিরে এসেছেন, তেমনি অন্যদিকে জোটের স্বার্থে একাধিক জনপ্রিয় নেতার বলিদান হয়েছে। দলের এই রদবদলগুলি কি নির্বাচনী কৌশল হিসেবে কাজ করবে, নাকি এর ফলে দলের অভ্যন্তরে গভীর ক্ষত তৈরি হবে যা ভোটের মাঠে প্রভাব ফেলবে? রাজনৈতিক মহলের উত্তেজনা এখন তুঙ্গে, কারণ প্রতিটি পরিবর্তিত সিদ্ধান্তই ইঙ্গিত দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের।